আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন আমাদের সঙ্গে আছেন। যারা মোহাম্মদ তৌহিদ হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনার এই সময় দিয়েছেন, সেজন্য আপনাকে শুভেচ্ছা এবং স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। জনাব তৌহিদ হোসেনের সঙ্গে কথা বলা সবসময় আনন্দদায়ক, শিক্ষামূলক। আমরাও আজকে তাকে কিছু প্রশ্ন করতে চাই। বরাবরের মতো আমরা জানি যে এইসব প্রশ্নের উত্তরে জনাব হোসেন তার মতো করেই জবাব দিবেন, কিন্তু আমরা তার মধ্যে থেকে নতুন আলোকরেখা দেখতে চাইবো আর কি কিছু বিষয়। তো একটু মানে এত বড় ভূমিকা দিলাম, একটু আমি জানি না এটা আপনার জন্য একটু কেমন প্রশ্নটা, তবু সরকারের ভিতরে সরকার, একই সঙ্গে অনেকগুলি সরকার, আপনার এবং নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের সাহেব মানে পক্ষে বিপক্ষে হুইসেল ব্লোয়ার, ইনফ্লুয়েন্সারদের তৎপরতা, আপনি মোবাইলে কি দেখছিলেন এটা নিয়ে প্রচার, আপনি এটা জানেন কিনা, বা মানে এই যে সরকারের সমর্থক একটি গোষ্ঠী আপনার সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এবং আপনার সঙ্গে দূরত্ব বৃদ্ধি করতে চায়, এটা তো এখন একরকম প্রকাশ্য। এই বিষয়ে আপনি কতটা জানেন, কতটা ভাবেন? প্রধান উপদেষ্টার সঙ্গে কখনো মানে আপনার খোলা মনে কথা হয়েছে কিনা? দেখুন, এটাকে আমরা এভাবে বরং দেখি। প্রথম বিষয় হচ্ছে যে সরকারের, যে কোনো সরকারের, পৃথিবীর যে কোনো সরকারের সব সিদ্ধান্ত সবাই মিলে নেয় না। ওকে, কাজেই এক ধরনের, আপনারা যদি সেটাকে বলেন যে সরকারের ভিতরে সরকার, সেটা সবখানেই থাকে, আমাদের এখানেও নিশ্চয়ই আছে। তাতে তেমন কোনো সমস্যা সৃষ্টি হয় তাও না, কারণ যদিও কালেকটিভ রেসপন্সিবিলিটি, যখন কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তখন সেটা সবাইকে ওন করতে হবে, এটা কিন্তু ঠিক। কিন্তু সেই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রত্যেককেই প্রত্যেক কিছুতে জড়িত থাকতে হবে এমন কোনো কথা না, এটাই স্বাভাবিক। সেই হিসাবে আমি মনে করি যে আমাদের যে সিস্টেম আছে এটাতে তেমন কোনো সমস্যা নেই। ডক্টর ইউনূসের সাথে আমার কোনো ধরনের কোনো দূরত্ব সৃষ্টি হয়েছে আমি মনে করি না। আমরা নিয়মিতই মিলিত হই, দেখা সাক্ষাৎ হয়, অথবা কোনো গুরুত্বপূর্ণ ইস্যু থাকলে আমি অবশ্যই তার সাথে আলোচনা করি। কাজে এটা ধরুন কিছুটা ধরে নিন যে এটা অনেকখানি স্পেকুলেশন। ওকে, পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে আপনাকে একটু, আমরা অন্যান্য যে পররাষ্ট্র মন্ত্রীদের বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন বা যিনি ছিলেন তার তুলনায় আপনাকে আমরা একটু কম দেখি। এটা কি আপনি ইচ্ছা করে দূরত্ব বজায় রাখতেছেন, নাকি আপনাকে আসলে একটু আলাদা করে রাখা হচ্ছে? আপনি এটাকে কিভাবে দেখেন? কারণ আমরা একসময় প্রশ্ন তুলেছিলাম যে ডক্টর খলিলুর রহমানকে যখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করা হলো এবং তিনি যখন বিভিন্ন বিষয়ে মানে ফরেন অ্যাফেয়ার্স বিষয়ে কথা বলতে থাকলেন, তো সেটা একটা মানে মানে দায়িত্বের ভাগাভাগি বা একটা শেডো ফরেন মিনিস্টারের জায়গা তৈরি করা হইলো কিনা, সেটা নিয়ে একটা কথা অনেকে বলতে চেষ্টা করেন। আমি ব্যক্তিগতভাবে লো প্রোফাইল পছন্দ করি, এটা সবসময় ছিল। আমি যখন পররাষ্ট্র সচিব ছিলাম তখনও তাই ছিল। এই কারণে হয়তো আমার ভিজিবিলিটি কম, এটা হতে পারে। আমি সেটা পছন্দও করি, ভিজিবিলিটি কমই আমি পছন্দ করি। তাতে করে যে আপনার সমালোচনা এড়ানো যায় তা কিন্তু না, এটা না, কিন্তু আমি সেটাকে মেনে নিই। ডক্টর খলিল আমার অত্যন্ত পুরনো বন্ধু, 40 বছর আমরা পরস্পরকে চিনি, এবং তিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার কিন্তু যে কোনো দেশেই আপনারা দেখবেন যে তার কর্মক্ষেত্রটা খুব সীমিত না, কারণ পররাষ্ট্র বিষয়ক অনেক কিছুই নিরাপত্তার সাথে জড়িত, সামরিক বিষয়ের অনেক কিছু নিরাপত্তার সাথে জড়িত থাকে। কাজে ওনার বিচরণের ক্ষেত্রটা একটু আমার তুলনায় ওয়াইড, এবং কখনো কখনো সেটা একটু ওভারল্যাপ করতে পারে। এতে কিন্তু দোষেরও কিছু নাই, সমস্যারও কোনো আমি কিছু দেখি না। আমি তার সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখি, উনিও তাই, এবং অনেক বিষয়ই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা আলোচনা করি অথবা পরস্পরকে ইনফর্ম করি, যাতে করে কোনো মানে এমন কোনো পরিবেশ সৃষ্টি না হয় যে আমরা একজন একটা করছি অন্যজন সেটা জানি না, এরকম ঘটনাটা ঘটে না। তার মানে আপনাদের মধ্যে ওয়ার্কিং রিলেশনটা, মানে ওয়ার্কিং রিলেশন তো আছেই, আপনারা যেহেতু পরস্পরের পরিচিত বা বন্ধু, আপনি বললেন 40 বছর ধরে, সুতরাং নিশ্চয়ই এটা কোনো মানে একটা দ্বৈত পররাষ্ট্র আমি মনে করি না। আমি মনে করি না যে, যেটা আমি বললাম যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যে কোনো পৃথিবীর যে কোনো দেশে আসলে ওভারল্যাপ করে এই ক্ষেত্রগুলিকেও। কাজেই সেটুকু যেহেতু উনি এই দায়িত্বে আছেন, কাজে সেটা তো স্বাভাবিকভাবেই এই একটু ওভারল্যাপ করবে।
এটাতে আমি কোনো সমস্যা খুঁজে পাই না। মানে আমাদের কাছে তো একদম পুরোপুরি আমরা, কারণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় না এটা হচ্ছে যে মানে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়েছে যে আসলে 104 জন এবার সফর সঙ্গী ছিলেন না। টিআইবি আবার বলেছে যে 104 জন সফর সঙ্গী ছিলেন। আবার যারা এখানে রাজনীতিবিদরা সহ যারা আমন্ত্রিত অতিথি এসেছেন তাদের পর্যাপ্ত নিরাপত্তা দেয়া হয়ে নাই বা সেরকম প্রোটোকলের ব্যবস্থা করা হয় নাই বলে পররাষ্ট্র মন্ত্রণালয় মানে আপনার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কর্মচ্যুতি দাবি করা হয়েছে রাজনৈতিক দল থেকে। এটা নিয়ে আপনি আসলে কি বলবেন? এই 104 জন কি আসলে এসেছেন? তাদেরকে নিরাপত্তা বা প্রোটোকল দেয়া থেকে কোনো ঘাটতি ছিল আপনার অফিসে? আমার হিসাবে 61 জন নিরাপত্তা এবং প্রেস সহ সকলে 61 জন। এর বাইরে কিছু মানুষ এসেছেন অন্যান্য প্রোগ্রামে, তারা আসলে এটার অংশ না, তারা তাদের কাজ ছেড়ে চলেও গেছেন অনেকেই। তো কাজে আমার হিসাবে 61 জনের ডেলিগেশন। এটা হলো এক। নিরাপত্তার ব্যবস্থা করা হয় নাই এটা ঠিক না। মার্ফিজ ল বলে একটা কথা আপনারা জানেন যে ইফ এনিথিং ক্যান গো রং ইট গোজ রং। তো এখানে এই যে নিরাপত্তার যেই বার্তা ঘটেছিল সেটাকে আমি আপনাকে একটু পরিষ্কার করে দিতে পারি। সেটা হলো যে আমাদের যে 5 জন রাজনীতিবিদ ওই ডেলিগেশনে এসেছেন, একজন তো এখানেই ছিলেন, কাজে ওনার সমস্যা হয়নি। তাদের তো প্রাইভেট পাসপোর্ট, সবুজ রঙের পাসপোর্ট। আমরা কিন্তু তা সত্ত্বেও এই মিশনের পক্ষ থেকে লিখিত পোর্ট কার্টসি বলে একটা শব্দ আছে, পোর্ট কার্টসি একেবারে তালিকাভুক্ত করে তাদেরকে সহ কিন্তু পোর্ট কার্টসি আমরা নিতে পেরেছি স্টেট ডিপার্টমেন্ট থেকে। কিন্তু আপনারা জানেন যে ভিসা কখনোই কিন্তু আপনাকে মার্কিন যুক্তরাষ্ট্রে ঢোকার নিশ্চয়তা দেয় না। এটা কিন্তু বাই রুল একেবারে লিখিতভাবে বলা থাকে এটা। যে ভদ্রলোক এখানে ইমিগ্রেশনে বসেন তিনি অলমোস্ট সোভরেন, তার সিদ্ধান্তই চূড়ান্ত। আমরা তো যেহেতু পোর্ট কার্টসি স্টেট ডিপার্টমেন্ট দিয়েছে, কাজেই আমরা সেই 5 জনকে সহ একেবারে মোটরকেডে তুলেছি ফ্রম টারম্যাক থেকে, এবং সেটাই চলে যাবে। তো হঠাৎ করে পাসপোর্টগুলি তো সব দিয়ে দেওয়া হয়েছে ওই কর্তৃপক্ষকে। হঠাৎ করে ওখান থেকে নির্দেশ হয়েছে না, এই 5 জন যেহেতু সরকারি পাসপোর্ট না, তাদেরকে নর্মাল চ্যানেল দিয়ে যেতে হবে। ইট ওয়াজ এ বোল্ট ফ্রম দি ব্লু। আমরা এটা কল্পনাও করিনি যে এটা ঘটবে। এরপরে যে মিসহ্যাপটুকু ঘটেছে এটা কিছুটা মিসকমিউনিকেশন। যেমন জামাতের যে ছেলেপেলে ছিল তারা কিন্তু জায়গা মতো ছিল, কিন্তু অন্যরা যে কোনোভাবেই হোক মিসগাইডেড হয়েছে বা যেভাবেই হোক তারা ওখান থেকে সরে গেছে, যে কারণে যেই মিসহ্যাপটা ঘটেছে সেই মিসহ্যাপটা ঘটতে পেরেছে। এখানে একটা প্রশ্ন অবশ্যই আসে যে হঠাৎ যে পরিস্থিতির উদ্ভব হলো, হতে পারে যে কোনো সময় হঠাৎ পরিস্থিতির উদ্ভব যেটা হলো সেটা হ্যান্ডেল করা, ইনস্ট্যান্টলি সিদ্ধান্ত নেওয়া, বা এটা যেভাবেই হোক সমস্যা যেন না হয় সেটা এনশিওর করা, এটা দায়িত্ব এড়ানোর কোনো উপায় নেই। শুভেচ্ছা পুরোটাই ছিল, কিন্তু ঘটনা তো ঘটেছে, কাজে সেটার দায়িত্ব কাউকে না কারো না কারো উপর বর্তাবে অবশ্যই। এটা নিয়ে আমরা ইতিমধ্যে বলেছি যে আমরা রাজনীতিবিদদের সাথে উপদেষ্টারা বসেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ব্যাপারে দেশে ফেরার পরে আমরা যথাযথ পদক্ষেপ নেব। এর চেয়ে বেশি ডিটেলস এই মুহূর্তে বলা উচিত হবে না, যেহেতু এই জিনিসটা আমার সিদ্ধান্তের পর্যায়ে আছে। আমি শুধু একটা খুবই অকওয়ার্ড অভিযোগ আপনার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এগেইনস্টে, যে এইটা যে এরকম হয়েছে এটা তো বাইরে থেকে কারো জানার কথা না, এবং জেএফকে একটা বিশাল এয়ারপোর্ট, এই এয়ারপোর্টের কোন জায়গা দিয়ে কে কখন বাইরে হচ্ছেন এটা ভিতর থেকে আপনার কর্মকর্তারা কেউ জানিয়ে দিয়েছেন এই বিক্ষুব্ধ আওয়ামী লীগের যারা ছিলেন তাদের? এটা কি আসলে কোনো সম্ভাবনা আছে? আমি ব্যক্তিগতভাবে কনস্পিরেসি থিওরিতে খুব কম বিশ্বাস করি। কনস্পিরেসি হয় আমি জানি, কিন্তু কনস্পিরেসি থিওরিতে আমার বিশ্বাস খুব কম। 1, 2 হচ্ছে এটা তো একেবারে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া ছিল যে তারা বেরিয়ে যাবেন ভিতর থেকে।
এরপরে যেটুকু ঘটেছে সেটার জন্য এর মধ্যে কেউ খবর দিয়েছে এসেছে, আমার কাছে প্রমাণ নেই, কেন কাজে আমি বলতে পারবো না যে এমনটি ঘটেনি। তবে ব্যক্তিগতভাবে আমি এটাতে বিশ্বাস করি না। এই অন্তর্বর্তী সরকারের স্টেক হোল্ডার হিসেবে আপনাদের সঙ্গে 3টা রাজনৈতিক দলের 6 জন নেতা এসছেন। কিছু সেশনে প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের আমরা ছবি দেখেছি। এই নেতাদের আনুষ্ঠানিক ভূমিকা আসলে কি ছিল? তারা কি শুধু সফর সঙ্গী? জুলাই সনদ, জাতীয় নির্বাচনে সমঝোতার জন্য কোনো আলাদা বৈঠক কি আপনারা নিউ ইয়র্কে করতে চাইলেন, সেই জন্য এটা করা, নাকি আসলে মানে কেন? মানে আপনার পরবর্তী প্রশ্নটার জবাব দেওয়ার আমি দিতে পারবো না, কারণ আমার কাছে কোনো তথ্য নেই। প্রথমটি হলো যে আমরা রাজনীতিবিদদেরকে, বিশেষ করে যাদেরকে মনে করা হচ্ছে যে এই মুহূর্তে তারাই অগ্রণী ভূমিকা নেবে আগামী দিনগুলিতে নির্বাচন এবং পরবর্তী সরকারে, তাদেরকে মানে সরকার চেয়েছে যে সাথে আছেন যে তারা, এবং তারাও যে মানে সরকারের সাথে যে যেই লক্ষ্য সেই লক্ষ্যেই তারাও আছেন, এরকম একটি আবহ সৃষ্টি করাই উদ্দেশ্য বলে আমি মনে করি। এই জন্য তাদেরকে নিয়ে আসা হয়েছে, এবং আমি মনে করি যেটা এক ধরনের সাফল্য এসেছে। তারা কিছু অনুষ্ঠানে হাজির থেকেছেন, কিছু অনুষ্ঠানে পার্টিসিপেট করেছেন। আবার যদি তারা পরস্পরের সাথে কথা বলতে চান, সেই সুযোগও ছিল। আমি জানি না তারা সেটা ব্যবহার করেছেন কিনা। সেটা যে ঢাকায়ও থাকে না তা না, কিন্তু ধরুন একটি অন্য ধরনের একটা পরিবেশের সাথে তারা করে থাকেন বা করার ইচ্ছা তাদের থাকে, তাহলে তারা সেই সুযোগ ছিল। এছাড়াও তারা স্থানীয়ভাবেও হয়তো কিছু প্রোগ্রাম তারা করেছেন তাদের সমর্থকদের। আপনি তো দীর্ঘকাল ধরে কূটনীতিক পেশায় ছিলেন, অবসর নিয়েছেন 33 বছর কূটনীতি নিয়ে এবং রাজনীতি নিয়ে আপনি অনেক কলাম লিখেছেন বিভিন্ন পত্রিকায়, বাংলাদেশের সব শীর্ষ পত্রিকায় আমাদের সাথে কথা বলেছেন, মতামত দিয়েছেন। আপনার কাছে কি মনে হয় যে আসলে কূটনৈতিকভাবে 3 জন রাজনৈতিক নেতাকে নিয়ে এসে জাতিসংঘের বার্ষিক সাধারণ অধিবেশনে যোগ দেওয়া মানে আইডিয়া হিসেবে এটা কেমন? আসলে মানে এটা দিয়ে আমরা আসলে কি মেসেজ দুনিয়াকে দিতে চাইলাম? আমার মনে হয় না এটার মধ্যে পৃথিবীর জন্য কোনো মেসেজ আছে, বা পৃথিবী এটা নিয়ে খুব বিচলিত বা ইন্টারেস্টেড, আমার সেটাও মনে হয়। এটা আমাদের নিজস্ব ব্যাপার। এটা না, বিষয়টা হলো যে তারা পৃথিবীর সামনে কি এসেছে, কিছু মানুষ ওখানে বসা আছে, এটুকুই। তাদের পরিচয় নিয়ে কি, বাংলাদেশের রাজনৈতিক কয়েকজন নেতার পরিচয় নিয়ে কি বা তাদের উদ্দেশ্য কি, এটা নিয়ে কি আসলে খুব বেশি মাথা ব্যথা আছে পৃথিবীর লোকজনের? এটা আমাদের নিজেদের অবস্থানটাকে বুঝতে হবে, যেটা নিয়ে পৃথিবী এত ব্যস্ত না। এটা বিষয়টা আমাদেরই, এবং সেক্ষেত্রে আমার মনে হয় না কোনো খারাপ মেসেজ গেছে। মানে খারাপ মেসেজও যায় না, ভালো মেসেজও যায় না। আমি মনে করি যে একদিক দিয়ে এটা ভালো মেসেজই গেছে, যে এই যে তারা যে একসাথে বসতে পারেন, একটা আবহ ঢাকায় অনেক সময় সৃষ্টি করা হয়, তাদের মধ্যে প্রচন্ড মতভেদ, প্রচন্ড দ্বিমত বিভিন্ন ইস্যুতে, তারা যে একসাথে বসতে পারেন, এটা তো, বা একসাথে একটা ঐক্যমত্য কমিশনে তো তারা একসাথেই বসছেন, সবসময় পাশাপাশি বসছেন, চা ভাগাভাগি করে খেয়েছেন, হাসি ঠাট্টা তামাশা করেছেন, এবং খুবই মানে আন্তরিক পরিবেশে আলাপ করেছেন, সেটা আমরা দেখেছি। মানে আমি যখন প্রথম এই তালিকাটা দেখলাম, আমার প্রথমেই মনে হয়েছে যে মানে একটা শব্দই মনে হয়েছে, কেন? পরে আমি আসলে রাজনৈতিক নেতাদের মধ্যে জনাব মির্জা ফখরুল আলমকে, জনাব আব্দুল্লাহ তাহের, তাদেরকে ইন্টারভিউ করার সময় আমি প্রশ্ন করেছি যে মানে হোয়াই জাতিসংঘ। তো তারা আমাকে যেটা বলছেন সেটা অনুবাদ অনেকটা এরকম হতে পারে, হোয়াই নট। এখন হোয়াই নট এর তো আসলে কোনো অর্থ হয় না। এখন আপনার কাছে আমি জানতে চাচ্ছিলাম যে পৃথিবীর কাছে কি কোনো বাড়তি মেসেজ? আপনি বললেন যে না, পৃথিবী নিয়ে আসলে এখানে ব্যাপারটা না। আপনি দেখুন, যদি আমাদের এই রাজনৈতিক বিষয় নিয়ে কোনো দেশের বাইরে কারো আগ্রহ থাকতে পারে, আমি বলছি যে এটা পৃথিবী এটা নিয়ে ব্যস্ত না, তবে কারো আগ্রহ থাকতে পারে। যদি থাকে তাহলে তারা একটা, তো ইন এ ওয়ে আমার মনে হয় একটা পজিটিভ ভাইবই পাবে যে এনারা একসাথে হয়ে একটা ডেলিগেশনে যেতে পারে। তো সেক্ষেত্রে এই 3 রাজনৈতিক দলকে বাছাই করা ঠিক আছে? মানে হোয়াই দিস 3? বিএনপি জামাত আমি বুঝতে পারি, এটা নিয়ে আমি কোনো কমেন্ট করব না। আচ্ছা, ঠিক আছে। আমরা খুবই যে বিষয়টা নিয়ে পাহাড়ের একটু উত্তপ্ত হয়ে আসে, সেটা আমি আপনার কাছ থেকে একটু আপনার মতামত একটু জানতে চাইবো। যে আদিবাসী নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে, তার বিচার দাবিতে আন্দোলন হচ্ছে, এর প্রেক্ষাপটে পাহাড়ে উত্তেজনা, প্রাণহানিও ঘটেছে, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীকে আমরা বলতে শুনলাম যে একটি মহল খাগড়াছড়িতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে,
ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনা ঘটছে। স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্যের প্রেক্ষিতে পররাষ্ট্র উপদেষ্টার মন্তব্য আমরা একটু জানতে চাই যে ফ্যাসিস্ট বা ভারতের ইন্ধনে এই ঘটনা। এটা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যদি কোনো তথ্য থেকে থাকে উনি হয়তো তার ভিত্তিতে বলেছেন। আমি বেশ দূরে আছি ঢাকা থেকে, আমার কাছে তো কোনো তথ্য নেই। তবে একটা জিনিস বুঝতে হবে যে এ ধরনের ঘটনা যখন ঘটে কারো না কারো স্বার্থে এগুলি ঘটে। এটা এভাবে ফ্লেয়ার আপ নর্মালি করার কথা না, কারণ ওখানে যারা অবস্থান করছেন তারা তো আসলে এরকম কিছু চান না নর্মালি। শান্তি বজায় থাকুক, এটা সবার জন্যই ভালো, কিন্তু মাঝে মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ধরনের ফ্লেয়ার আপ করে। এখন কার ইন্ধনে কিভাবে সেটা প্রমাণ ছাড়া আমি কিছু বলতে চাই না। আচ্ছা জনাব হোসেন, আপনি একটা জিনিস খেয়াল করেছেন কিনা যে আপনার 33 বছরের সরকারি চাকরি বা তারপরে আপনি আমরা যখন আপনাকে কথা বলতে শুনেছি, লেখালেখি করতে শুনেছি, তখন যেই অভিযোগ আপনার বিরুদ্ধে আপনার মানে কি বলবো, আপনার খুব শত্রুরাও দিতে পারে নাই, এখন এই অভিযোগ আপনার উপরে খুব উঠতেছে যে আপনি খুব ভারতের লোক, আপনি খুব ভারতের দয়াকার লয়কার ল শব্দটাও তারা ব্যবহার করতেছে। মানে এইটা আপনার কাছে কেমন লাগে? মানে এটা কেন, মানে আপনি ভারতের জন্য কি করছেন? এটা আমার কাছে এবং আমাকে যারা চেনে তাদের কাছে অত্যন্ত হাস্যকর একটা অভিযোগ বলে মনে হয়। আচ্ছা, আমার ভূমিকা নিয়ে সবাই পরিষ্কার যে আমার ভূমিকাটা কি, এটা নিয়ে সবাই পরিষ্কার। আমি একটি টার্ম কয়েন করেছি একদম শুরুতেই, সেটা হলো যে আমরা ভারতের সাথে we want good working relations with India on the basis of reciprocity and mutual respect. Okay. And I stick to that. এটা কারো পছন্দ হলে না হতে পারে, এমনকি এমনও সম্ভব যে আসলে যারা হয়তো প্রতিপক্ষের লোক তারাই হয়তো এটা ছড়াচ্ছেন যে আমি ওই দিকের লোক। এটাও হতে পারে। না, এটা ঘটে। এটা হইতেই পারে, কিন্তু এইটা কি হইতে পারে যে আমরা জানি যে 15 বছরে যে সরকারটা ক্ষমতায় ছিল তারা ভারতের সাথে জানতে অজান্তে অনেক রকম চুক্তি করছে। আপনি জানেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী একবার সংবাদ সম্মেলনে বলছে ভারতকে যা দিয়েছি তা ওরা কখনো ভুলতে পারবে না। কিন্তু আমরা আপনি ক্ষমতায় আসার পরে বা আপনি দায়িত্ব নেওয়ার পরে আপনি দায়িত্ব নেওয়ার পরে আমরা কিন্তু ওই চুক্তিগুলি দেখি নাই, ওই চুক্তিগুলি বাতিলও দেখি নাই। বরং উল্টা দিক থেকে ভারতের যখন যেটা মনে হয়েছে সেটা সে বাতিল করছে বা সেটা সে মানে এক ধরনের হুমকি ধামকির মধ্যে রাখছে, আমরা কিন্তু সেটা রিসিপ্রোকেট করতে দেখি না। এইটা কিরকম আসলে? এটা কি হতে পারে যে কোনটা রিসিপ্রোকেট না? যেমন আমরা তো যেটা প্রয়োজন সেটা আমরা করেছি। আর একটা কথা মনে রাখতে হবে, সব সিদ্ধান্ত কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের না, এটার মধ্যে অনেক ওয়াইডার অ্যাসপেক্টস আছে। ধরুন কমার্শিয়াল কোনো বিষয় যখন আসবে তখন কিন্তু সিদ্ধান্তটা পররাষ্ট্র মন্ত্রণালয় নেবে না, কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় সেটাকে ওন করবে। যেটা আমি বললাম যে সিদ্ধান্ত যখন নেওয়া হয়, সেটাকে নেওয়া যখন হয়ে গেল তখন সেটা কিন্তু সবার জন্য প্রযোজ্য। তার আগে তো যাদের স্বার্থ বা যাদের এলাকা তারা সেই মন্ত্রণালয় থেকেই সেটাকে মুভ করবে। এখন ধরুন আমরা ল্যান্ড বর্ডার দিয়ে তুলা আমদানি কিন্তু নিষিদ্ধ করেছি। কেন করেছি? কারণ আমাদের দেখা গেছে যে এখানে প্রচুর ট্যাক্স ফাঁকি হয়, যেটাকে ঠেকানো প্রায় অসম্ভব। কাজেই আমরা বলেছি যে এটা জাহাজে আসতে হবে। যেখানে প্রয়োজন সেখানে যে আমরা সিদ্ধান্ত নিচ্ছি না তা না, কিন্তু এটার প্রেক্ষিতে ভারত যে সিদ্ধান্ত নিয়েছে সেটা খুবই দুঃখজনক। তারা বলেছে যে এমনকি যদি আমরা আগরতলাতে যে জিনিসটা রপ্তানি করবো সেটাকে নিয়ে যেতে হবে সমুদ্রে, গুজরাটে, কলকাতায়ও না, গুজরাটে নিয়ে গিয়ে সেখান থেকে আনতে হবে। তো এটা তারা কেন করছেন সেটা তারাই ভালো বলতে পারবে। তবে আমরা আমাদের স্বার্থ যেখানে আছে সেখানে রক্ষা করার চেষ্টা করছি। আমরা ডেলিবারেটলি খারাপ সম্পর্ক চাই না, কিন্তু আমরা এটুকু বিশ্বাস করি যে ভারতকেও এগিয়ে আসতে হবে। আমরা যদি এগোই ভারতকেও এগিয়ে আসতে হবে, সেটা আমরা এখন পর্যন্ত ভারত একরকম বলছে যে নির্বাচিত সরকারের মধ্যে মানে কূটনীতিক কথা তো কিছুটা বোঝা যায়, কিছুটা ইশারা, কিছুটা ইঙ্গিত। এটাতে এরকম মনে হচ্ছে যে আপনাদের সঙ্গে তারা বেশি একটা ভালো সম্পর্ক করতে চায় না, এরকম কি আপনারও মনে হচ্ছে? আমার এখানে একটাই কথা, সেটা হলো তারা যে নির্বাচিত সরকার বা নির্বাচনের কোয়ালিটি, সবার পার্টিসিপেট ইত্যাদি নিয়ে কথা বলে, এই কথাগুলো তারা গত 15 বছর ভুলে গেছিল কেন? আমার শুধু এটাই প্রশ্ন। 3টি নির্বাচন হয়েছে যেটাতে মানুষ ভোট দেয় নাই। তখন তো ভারতের কখনোই কোনো কর্তৃপক্ষে, সে আর্মি চিফ হোক আর পররাষ্ট্র মন্ত্রণালয় হোক, কেউ এটা নিয়ে বদার ছিল বলে মনে হয় না। এখন হঠাৎ করে তাদের এই একটা অত্যন্ত অস্বাভাবিক পরিস্থিতিতে একটা সরকার আছে, সেই সরকার এটাকে
পথে নিয়ে এসে একটা নির্বাচন দিয়ে দেবে, সব ঠিকঠাক আছে। এক্ষেত্রে তারা যদি অপেক্ষা করতে চায় করতেই পারে, অপেক্ষা খুব দীর্ঘ হবে না, কারণ ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়ে যায় আর another 4 মাস, 4.5 মাসের প্রশ্ন। সেটা তাদের বিষয়, তাদের সিদ্ধান্ত কি হবে সেটা তো আমি ইনফ্লুয়েন্স করতে পারবো না। তারা যদি মনে করে যে এই সরকারের সাথে ভালো সম্পর্ক করার প্রয়োজন নেই, করবে না। ইউরোপের ভিসা সেন্টারগুলি ভারত থেকে বাংলাদেশে আনার ব্যাপারে কি আপনার এক ধরনের অনেকে বলতেছেন যে আপনি অনেক বেশি আগ্রহী ছিলেন না, এটা কি ঠিক? আসলে দেখুন, এই ধরনের কমেন্ট করা খুব সহজ, কাজটা যে করে সে বুঝতে পারে। ধরুন আমি 10 জন রাষ্ট্রদূতকে বিভিন্ন সময় রিকোয়েস্ট করেছি, ধরুন সেটাকে আমি অ্যাডভার্টাইজ করে বেরিয়েছি যে আমি অমুককে রিকোয়েস্ট করেছি, অমুককে রিকোয়েস্ট করেছি। এই অ্যাডভার্টাইজ করে তো কোনো ফায়দা হয় না। বিষয়টা হলো এগুলি এমন জিনিস যেগুলো আপনাকে চেষ্টা করতে থাকতে হয়, এবং আপনি তখনই এটা পাবলিক করতে পারবেন যখন সাফল্য অর্জন করবেন। যেমন আমরা রোমানিয়ার জন্য একসময় কিন্তু আমরা ভিয়েতনামে নিতে পারবো ভিসা এই ব্যবস্থা করেছিলাম, এবং অনেকের কিন্তু এটা থেকে বেনিফিটেড হয়েছে, কারণ ভারতে যেতে পারছিল না, ভিসা পাচ্ছিল না। এমনিতে তো ধরুন অনেক দেশের ভিসা অনলাইন হয়ে যায়, কিন্তু যখন আপনি কাজ করতে যাবেন বা পড়াশোনা করতে যাবেন তখন আপনাকে কিন্তু লং টার্ম ভিসা নিয়ে যেতে হবে, এটার জন্য সামনাসামনি হাজির হতে হবে। এবং সেই হাজির হওয়ার ব্যবস্থা যখন ভারতে হচ্ছিল না তখন কিন্তু আমরা অনুরোধ করেছি, এবং সেই অনুরোধের প্রেক্ষিতে ভিয়েতনাম একটু ডিফিকাল্ট, সরাসরি ফ্লাইট নেই, কিন্তু তারপরেও যার গরজ যার আছে, যার যেতে হবে সে তো ভিয়েতনামে গিয়েও ভিসা নেবে, এবং অনেকে নিয়েছে। ধরুন ভারতে চিকিৎসার জন্য যেতে পারছিল না লোকজন, দেরি হচ্ছিল, ভিসা হচ্ছিল না, আমরা কিন্তু চীনের সাথে ব্যবস্থা করেছি, এবং সেটা কোনটা কতটুকু সাফল্য হবে সেটা তো পরে দেখতে হবে। কিন্তু আমরা চীনকে রিকোয়েস্ট করেছি যে তোমাদের এখানে ভিসা সহজ করো এবং হসপিটালগুলিকে বলো যেন ওই ইন্টারপ্রেটারের ব্যবস্থা সহ বাঙালিরা আছে ওখানে ইন্টারপ্রেট করতে পারে, যেন ব্যবস্থা করে, এবং সেটা খানিকটা সাফল্যতে এসেছে, মানুষ তো কিছু গেছে ওখানে চিকিৎসার জন্য। তো কূটনীতির সাফল্য বা এই ধরনের পদক্ষেপের সাফল্য, যেহেতু এখন প্রতি মুহূর্তে আপনাদের এই ব্লগগুলি অ্যাক্টিভ আছে, প্রত্যাশা বেড়ে যায় যে আজকে চেষ্টা করলে কালকেই এটার ব্যবস্থা হয়ে যাবে। এটা কোনোদিন হয় না, আমাদের একটু সময় দিতে হয়। এটা আমাদের কিন্তু এই 3 বিঘা করিডোরে দিনে 6 ঘন্টা অল্টারনেট আওয়ার, ডেলাইট আওয়ারে যাওয়ার ব্যবস্থা করতে 18 বছর লেগেছে চুক্তি সইয়ের পরে। আমরা যদি এটার সম্পূর্ণ ছেড়ে দিতাম তাহলে তো হতো না, রাইট? 18 বছর লেগেছে, আমরা কিন্তু লেগে থেকেছি। তো ডিপ্লোমেসি জিনিসটা এরকমই, আপনি যদি ওই ইনস্ট্যান্ট নুডলস আশা করেন তাহলে সেটা ঠিক হবে না। একটু এই আমরা যেখানে আসি সেই দেশে আসি, যে বাংলাদেশে মার্কিন সামরিক সদস্যদের আনাগোনা নিয়ে সম্প্রতি অনেক আলোচনা সমালোচনা চলতেছে। সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকা চায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসংখ্যবার এই অভিযোগ করেছেন গত 2-3 বছরে। অন্যদিকে ডক্টর ইউনূস সরকার ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক কমাতে কিভাবে বাণিজ্য চুক্তি করছেন, কি কি আছে এগুলি জনগণ কিছুই জানে না। এই বিষয়ে আপনি আমাদেরকে কতটুকু জানাতে প্রস্তুত? ঢাকা ওয়াশিংটন বাণিজ্য চুক্তি আসলে কোন পর্যায়ে আছে? দেখুন, আমরা তো একটা যে খুব কঠিন অবস্থা ছিল যে 37%, যেখানে আমাদের কম্পিটিটর যারা তাদের ছিল 20%, কারো 19% ইত্যাদি ইত্যাদি, আমরা তো সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছি। এখন আমাদের শুল্ক আমাদের কম্পিটিটরদের সাথে আইদার একই পর্যায়ে, পাকিস্তানের 19, আমাদের 20, এটা খুব বেশি বড় তফাৎ না। ভারতের কিন্তু 25, যে এখানে আমাদের 5% অ্যাডভান্টেজ এই মুহূর্তে আছে। এগুলি সবই যে স্থায়ী হবে এমন কথা না, হয়তো এর অনেক কিছু পরিবর্তন হবে সামনে, এবং নেগোসিয়েশন কিন্তু চলমান, এবং নেগোসিয়েশন যখন চলছে তখন এই নিয়ে কিন্তু কথা যত কম বলা যায় তত ভালো। কারণ আপনি এই ধরনের নেগোসিয়েশন তো না, একটা মাঠে বসে আপনি করছেন না। আমরা চেষ্টা করছি যে আরো কমানো যায় কিনা, এবং দীর্ঘমেয়াদে আরো কোনো সুযোগ সুবিধা পাওয়া যায় কিনা সেটাকে চলমান থাকতে দেন। যখন এটার কোনো কিছু ফল পাওয়া যাবে, যেমন 20% যখন পাওয়া গেল তখন তো আমরা বলেছি যে 20% পাওয়া গেছে, প্রকাশিত হয়েছে, এরকমই আমার মনে হয় এক্ষেত্রে আমাদের একটু অপেক্ষা করাই সমীচীন। যখন কোনো ফল পাওয়া যাবে পজিটিভ, সেটা তখন পাবলিক করা হবে। না, সেটা ঠিকই আছে, কিন্তু আপনি জানেন যে উপদেষ্টাদের মধ্যেও একজন আসলে এই মানে এই বাণিজ্য চুক্তি আসলে কিসের বিনিময়ে হচ্ছে তা নিয়ে কথা বলেছেন। আমি ফরিদা রহমানের কথা বলছি, মাননীয় উপদেষ্টা, তিনিও কিন্তু এই কথা বলেছেন
যে এটা আমাদের জানার অধিকার আছে, যে এবং আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প একজন খুব মানে খুব একজন সরল লোক নন। তিনি হঠাৎ করে 35% থেকে 20% কেন আসলেন, সেটা কি উনার ব্যবসায়ের সুবিধাতে নাকি আমাদের কোনো সুবিধা তাকে দিতে হয়েছে, যেটা আমরা এখন বলতে পারতেছি না। আমরা কি আসলে ভয় পাবো? ফরিদা ম্যাডামের কি কোনো কাছে কোনো তথ্য আছে কিনা আমি জানি না। না, উনি তথ্য জানতেই চেয়েছেন। উনি আমি আপনাকে একটা কথা বলি, একেবারে নীতিগতভাবে এটা এভাবে উনি জানতে চাইতে পারেন না। ওকে, এভাবে পাবলিকলি তার যাওয়ার কোনো এটা একেবারেই নর্মাল কার্সির বাইরে। হ্যাঁ, উনি আমাকে জিজ্ঞেস করতে পারতেন, আমি বলতাম যে আমি কিছু জানি না। উনি সেজন্য হয়তো জিজ্ঞেস করছেন, আপনি বলছেন কিছু জানেন না, কিন্তু দেশের স্বার্থ তো উনি দেশের স্বার্থ তো এর উপরে না। না, দেশের স্বার্থ উপরে, কিন্তু দেশের স্বার্থ কিন্তু ওনার এই ঘোষণায় দেশের স্বার্থ উদ্ধার হয় না। কিছুটা আপনারা বিব্রত হয়েছেন। এটা বিব্রত করা কিন্তু একজন ক্যাবিনেট মেম্বারের কাজ না। বিব্রত যদি রেগে গিয়ে বলে দেন, ব্যাপারটা হলো যে বিব্রত কিন্তু কালেকটিভলি হয়, তার মানে উনিও সেটার অংশীদার না। উনি হইছেন একটু বিব্রত, সেটা ওনার করা একেবারে এখতিয়ার বহির্ভূত এবং নর্মাল যে কাজের প্রসিজিওর তারও বাইরে এটা। উনি ক্যাবিনেটে এটা তুলতে পারতেন যদি উনি মনে করেন, এবং সেখানে উনি জবাব চাইতে পারতেন, কিন্তু পাবলিকলি উনি এই ধরনের কথা বলতে পারেন না। এটা আপনি বলতে পারেন। আচ্ছা, এটা হলো এক। দ্বিতীয় হলো যে আমার কাছে এরকম কোনো তথ্য নেই যে আমরা কোনো গোপন কোনো কিছু দিয়ে নিতে হয়েছে, কারণ আপনি দেখেছেন যে বেশিরভাগ দেশেরই কিন্তু একই পরিস্থিতি। ভিয়েতনামেরও বেশি ছিল, কমেছে, আমাদেরও বেশি ছিল, কমেছে, এখনো কিন্তু বেশ বেশি 20% কিন্তু খুব যে কম তা না। অবশ্য আমাদের ক্ষেত্রে এটা অত বেশি না, এই জন্য যে আমাদের এমনিতেই কিন্তু 17% মতো ছিল সবসময়, সত্যিকার অর্থে বেড়েছে 3%, অনেকের আরো বেশি বেড়েছে। কাজে সেই দিক থেকে ওই 17% 20% এর সাথে আবার যুক্ত হবে না তো? কেউ আবার মনে করতেছে আচ্ছা, 17% বেরিয়ে 20% যদি যুক্ত হয় তাহলেও কিন্তু অন্যদেরও তাই হচ্ছে। ওকে, এটা শুধু বাংলাদেশ স্পেসিফিক তো না। রাইট। কাজে আমরা এটা মনে করি যে আমাদের এই মুহূর্তে আমরা মোটামুটি একটা ভালো অবস্থানে আছি। এটা যে স্থায়ী হবে এমন কথা না, কিন্তু এটা আমি নিজেও মনে করি। নেগোসিয়েশন চলমান থাকবে এবং হয়তো কমবে বাড়বে ইত্যাদি হতে পারে। তো সেন্ট মার্টিন আমরা দিয়ে দিচ্ছি না তো মার্কিন যুক্তরাষ্ট্রকে? সেন্ট মার্টিনের মধ্যে আর্মি দেখা যাচ্ছে, বা কক্সবাজারে আর্মি দেখা যাচ্ছে, বেশ তারা মার্কিন পোশাক আশাক পরে ঘুরে ফিরে বেড়াচ্ছে, আমরা ভয় পাচ্ছি না। আমি মনে করি না যেতে ভয় পাওয়ার তেমন কিছু আছে। এই ধরনের এক্সচেঞ্জ তো ঘটেই। আচ্ছা, বিভিন্ন দেশের মধ্যে এই ধরনের এক্সচেঞ্জ ঘটে, অনেক সময় তো আপনার এক্সারসাইজও হয়, কিন্তু আমি মনে করি না যে এটা বিরাট ওই আতঙ্কিত হয়ে যাওয়ার মতো কোনো বিষয়, অন্তত এখন পর্যন্ত আমার মনে হচ্ছে না সেরকম কিছু। আরেকটা বিষয় নিয়ে অনেক মানুষ কনসার্ন হচ্ছে, সেই জিনিসটা আমি আপনাকে একটু বলি, যে আপনি তো এটা নিশ্চয়ই খুব ভালো করে জানেন, আমরা কতটা জানতে পারবো বা আমরা কতটা জানতে পারতেছি সেটা একটু আপনার সাথে একটু শেয়ার করি। যে জাতিসংঘ সদর দপ্তরে 30 সেপ্টেম্বর অর্থাৎ কালকে রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের একটা আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ডক্টর ইউনূস যখন এখানে এসছেন, মানে কেন রাজনীতিবিদরা আসবেন তার ক্ষেত্রে এটা একটা বড় কারণ ছিল, যে এটাও একটু বোঝানো গভর্নমেন্ট ইন ওয়েটিং হিসাবে। এই সম্মেলনের আগে, মানে ঠিক আগে 27 সেপ্টেম্বর এক বিবৃতিতে আরাকান আর্মি কিন্তু দাবি করেছে যে রোহিঙ্গা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরসা, আপনি জানেন যে তাদের একজন নেতা কারাগারে, আরেকজন নেতাকে আসলে মেরে ফেলা হয়েছে। অনেকে বলে যে বাংলাদেশ সরকারের একটা অংশ তাদের মারছে। এই আরাকান আর্মি দাবি করতেছে যে রোহিঙ্গা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরসা এবং আরএসও সম্মিলিতভাবে তাদের বিভিন্ন সীমান্ত পোস্টে হামলা চালিয়েছে, এতে প্রাণহানিও ঘটেছে। এই বিষয়ে আপনি কিছু জানেন কিনা? কেন আমি এটা জানতে চাচ্ছি, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ওইটাকে কেন্দ্র করে, মানে এই ব্যাপারটা নিয়ে আপনি। ওকে, এই অভিযোগ যে তারা করেছে আমরা জানি, আমরা জানি যে আরসার নেতাকে তো ইয়েতে নেওয়া হয়েছে, আতিকুল্লাহ সাহেবকে নারায়ণগঞ্জ থেকে ধরা হয়েছে, মহিবুল্লাহ সাহেবকে কেউ মেরে ফেলেছেন। জি জি। এই এখন মানে বিষয়টা হচ্ছে যে একটি সুস্থ নেতৃত্ব গড়ে ওঠেনি রোহিঙ্গাদের মাঝে। আপনি জানেন যে এটা গত অনেক বছর আমি যখন প্রাইভেট পার্সন ছিলাম তখন এটা নিয়ে প্রশ্ন তুলেছি যে সুস্থ নেতৃত্ব যদি গড়ে না ওঠে তাহলে ভ্যাকুয়াম থাকবে না। মহিবুল্লাহ সাহেবকে যখন বেড়ে ফেললো, এটা আমি মনে করি যে আমাদের একটা ব্যর্থতা ছিল। তাকে প্রোটেক্ট করা উচিত ছিল আমাদের, কারণ তিনি ছিলেন একটা সেন নেতৃত্ব দিচ্ছিলেন তিনি।
উনি ওনার ডাকে একটা বিরাট সংখ্যক মানুষ একটা সভায় হাজির হলো। তিনি সিভিলিয়ান, সেটা নিয়ে একটা যে ওনার ডাকে লাখখানেক লোক এসে হাজির হলো রোহিঙ্গা, আমাদের সিদ্ধান্ত গ্রহণকারীরা ভয় পেয়ে গেল। আমার মতে, এবং আমি এটা লিখেছি বলেছিও, যে এটা হওয়া উচিত ছিল উল্টোটা। আমাদের উচিত ছিল এটাকে সুযোগ হিসেবে নেওয়া এবং তাকে স্পন্সর করাকে, যেহেতু তিনি একজন সেন নেতৃত্ব দিচ্ছিলেন এবং উনি বিশ্বাস করেন যে ফিরে যাওয়া উচিত। আরসার স্বার্থ অন্যরকম। আরসার অনেক স্বার্থ এই মুহূর্তে যে পরিস্থিতি আছে তাতে রক্ষিত হচ্ছে। তারা, আমরা যতটুকু জানি, যতটুকু তথ্য পাওয়া যায়, যে তারা ড্রাগ ট্রেডেও জড়িত, আর্মস ট্রেডে জড়িত, এবং সেটা তো এখানে যত অস্থিতিশীলতা থাকবে, এই ধরনের কার্যকলাপের সুবিধা তত বাড়বে। কাজেই এটা আমাদের একটা ব্যর্থতা যে আমরা সময় মতো সঠিক নেতৃত্ব গড়ে তুলতে পারিনি, যে কারণে এরকম নেতৃত্ব আসছে। এখন মুশকিল হলো যে আরাকান আর্মি নিজেও তো একটা নন স্টেট অ্যাক্টর। কিন্তু আপনারা তো আরাকান আর্মির সাথে কথা বলতেছেন, এটা নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না। কিন্তু বিষয়টা হচ্ছে যে তারা তো দখল নিয়েছে, এটা হলো বাস্তবতা। আপনারা মিয়ানমার সরকারের সঙ্গে কথা বলতেছেন, আরাকান আর্মির সঙ্গে কথা বলতেছেন, কেমন? বাস্তবতা হচ্ছে যে তারা দখল নিয়েছে, কথা বলছি, এটা আমি কিন্তু বলছি না। আমাদেরকে খুব টাইট রোপ এখানে কিন্তু হাঁটতে হচ্ছে। সরকার থেকে বলা হয়েছে আপনার কথা বলতেছে? আমাকে কিছু বলা হয়নি, কাজে আমি সেটা নিয়ে কোনো কমেন্ট করতে চাই না। বিষয়টা হচ্ছে যে এখানে যেহেতু অস্থিতিশীলতা চলছে, কাজেই বিভিন্ন অ্যাক্টর বিভিন্ন ধরনের কার্যকলাপ করতে পারে, ইনক্লুডিং আরসা। আরসার উপর যে আমাদের পুরো নিয়ন্ত্রণ আছে এমন তো না। তাদের নেতাকে আমরা অ্যারেস্ট করেছি, কিন্তু আমরা কি তাদের উপর পুরো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পেরেছি? আমি মনে করি না। এই অস্থিতিশীল পরিস্থিতি যতদিন থাকবে এটা চলবে। আমি যেটা বলতে চাই সেটা হলো যে এই মানুষগুলোকে অবশ্যই তাদের নিজেদের বাড়িতে ফিরে যাওয়ার অধিকার দিতে হবে। সেটা আজকে হতে পারে, কিছুদিন পরে হতে পারে, এবং এটা যত তাড়াতাড়ি সবাই স্বীকার করে ততই মঙ্গলজনক। আরাকান আর্মিকেও বুঝতে হবে যে এই ইস্যুটা তাদের জন্য খুব মঙ্গলজনক হবে না। কারণ এই যে লক্ষ লক্ষ ইয়াং ছেলে মেয়ে, তাদের সংখ্যা তো বাড়ছে, তাই না? 1.3 মিলিয়ন এখন আছে, আরো বাড়ছে। প্রতি বছর 30,000 বাচ্চা জন্ম নিচ্ছে। এই ইয়াং ছেলে মেয়েগুলি যখন তাদের সামনে যখন দেখা যাবে যে কোনো আলোকবর্তিকা নেই, তখন তারা তো ডেসপারেট হবে, এবং সেই তাদের ডেসপারেশনের জন্য ডেসপারেট পিপল টেক ডেসপারেট অ্যাকশনস। সেটা আমাদের ক্ষতি করবে আমরা জানি, কিন্তু এটা কিন্তু আঞ্চলিকভাবে ক্ষতি করবে। আমরা এটা বোঝানোর চেষ্টা করছি আমাদের আঞ্চলিক সব প্লেয়ারকে যে এই সমস্যাটার সমাধান করা শুধু বাংলাদেশের জন্য না, শুধু রোহিঙ্গাদের জন্য না, সবার জন্যই প্রয়োজনীয়। কথাটা আসছে হচ্ছে এরকম যে বাংলাদেশের সাহায্য ছাড়া আরসা বা আরএসওর পক্ষে এরকম হামলা চালানো আদৌ সম্ভব না। কারণ অভিযোগটা হচ্ছে এরকম, আরসা যোদ্ধারা হামলা চালানোর পর বাংলাদেশ সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে ফিরে আসে এবং গোলাগুলিও কখনো কখনো সীমান্তের বাংলাদেশ অংশ থেকে করে। অভিযোগটা এদূর পর্যন্ত স্থানীয় একাধিক সূত্র এরকম বলে যে সীমান্তরক্ষী বিজিবি সুযোগ দিচ্ছে আরসা যোদ্ধাদের সীমান্ত পাড়ি দিতে। তারা সীমান্তের এমন পয়েন্ট ব্যবহার করছে যেগুলি অরক্ষিত কিন্তু বাংলাদেশের। একটু কি মানে এ ধরনের স্পেকুলেশন চলতে থাকবে, যতদিন পর্যন্ত শান্তি প্রতিষ্ঠিত না হয়। আমার কাছে কোনো তথ্য নেই যে বাংলাদেশের কোনো অথরিটি তাদেরকে সহায়তা করছে। আমরা তো তাদের নেতাকে অ্যারেস্টও করেছি, কাজেই এটা আমি গ্রহণ করতে রাজি না। স্থানীয় পর্যায়ে কি হয় এগুলি কিন্তু অনেক কিছু আমরা জানি না অনেক সময়। যেহেতু এখানে বিভিন্ন ধরনের ব্যবসা জড়িত হয়ে গেছে, বেআইনি ব্যবসা, সেই আপনি ট্রাক ধরুন বা অস্ত্র ধরুন, অনেক টাকা ইনভলভ হয়ে গেছে, অনেক টাকা ইনভলভ হয়েছে। কাজেই কে যে কি ভূমিকা পালন করতেছে এটা আপনার নির্দিষ্ট করা কিন্তু খুবই কঠিন। মনোলিথিক কেউই না। আরাকান আর্মির মধ্যেও বিভিন্ন মতের তফাৎ আছে, রাখাইন রাজ্যেও বিভিন্ন মতের তফাৎ আছে। কাজেই এটা বলা খুব কঠিন যে আসলে স্থানীয় পর্যায়ে কিভাবে কি হচ্ছে। তবে আমি এটুকু নিশ্চয়তা দিতে পারি যে বাংলাদেশ সরকার ডেফিনেটলি এই ধরনের কোনো কিছু জড়িত না। এই বিষয়ে ফাইনাল কোশ্চেন, আরসা ও আরএসও কখনো কখনো যৌথভাবে আরাকান আর্মির সাথে মানে এঙ্গেজ হচ্ছে, যদি আমরা মিলিটারি ভাষায় বলি, তো সেই ক্ষেত্রে কি আপনারা বা বাংলাদেশ কি তার আন্তর্জাতিক মিত্রদের সাথে তথ্য আদান প্রদান করতেছে যে কি হইতেছে ওইখানে? এখানে আন্তর্জাতিক মিত্র কারা? এটা হলো খুব কঠিন। ভারত, আমেরিকা,
বার্মা স্বয়ং? দেখুন, বার্মা যেটা বলছেন আপনি, তারা তো, আমরা তাদের সাথে ডিল করি, কিন্তু বাস্তবতা হচ্ছে তাদের তো এখানে কোনো নিয়ন্ত্রণ নেই। কাজে এক্ষেত্রে তারা কি করতে পারবে? তারা কিছুই করতে পারবে না। ওকে, আরসার উপর ধরুন আমাদের নিয়ন্ত্রণ নেই। আরসা যদি গিয়ে ওখানে কিছু একটা ঘটনা ঘটায়, সেটা কি নেপিডোর সরকার সেটাকে নিয়ন্ত্রণ করতে পারবে? পারবে না। কাজে তাদেরকে এটা নিয়ে জিজ্ঞাসার কিছু নেই। চীন সার্বিকভাবে এখানে এনগেজড ওই সরকারের সাথেও, এবং যতটুকু জানি যে তাদের হয়তো যোগাযোগ থাকতেও পারে ইনফর্মাল, অন্যান্য সবার সাথেও, এটা সম্ভব। কিন্তু এই ক্ষেত্রে যে তারা আমাদেরকে কোনো কিছু খুব সাহায্য করতে পারবে তা তো না। কারণ তারা কি আরাকান আর্মিকে তারা বললেই আরাকান আর্মি রাজি হয়ে যাবে যে হ্যাঁ সব ঠিকঠাক মতো হোক, চলে আসুক। ওরা, আমরা চাই যে চীন আমাদেরকে সহায়তা করার চেষ্টা করছে, কিন্তু চীনের সাথে যে আমাদের, এটা হলো আমাদের সরকারের সম্পর্ক, একইভাবে চীনের সাথে মিয়ানমার সরকারের সম্পর্ক। কিন্তু এখানে বাস্তবে হাজির হচ্ছে আরাকান আর্মি। যেটা বিষয়টা জটিল, চট করে কিছু আশা করাও মুশকিল, এবং স্থানীয় পর্যায়ে সবকিছু যে একেবারে নিয়ম অনুযায়ী চলবে এরকম প্রত্যাশা করাও ঠিক হবে। আচ্ছা, একটা নতুন খবর সম্প্রতি দেখলাম, মানে খুশি হব নাকি মানে 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 কি বলে জানি কষাস হব সেইটাই বুঝতে পারতেছি না, যে জাপান বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করতে আগ্রহী। তো এই নিয়ে ঢাকা কি আগ্রহী? মানে এই নিয়ে চীনের মনোভাব কেমন হতে পারে? মানে জাপান যদি বাংলাদেশের সাথে একটা প্রতিরক্ষা চুক্তি করে, চীন কি এখানে খুশি হবে, বেজার হবে? দেখুন, এখানে কন্টেন্টসের উপরে নির্ভর করবে। ওকে, কারণ এটা তো এখনো ঘটেনি। এখন আলটিমেটলি এটাতে কন্টেন্টস কি থাকবে সেটা আমাদের দেখতে হবে, এবং সেই অনুযায়ী আমরা অবশ্যই এমন কিছু করব না যাতে আমাদের এক বন্ধুর সাথে আমরা একটা কিছু করলাম যেটা অন্য এক বন্ধুকে বিব্রত করলো বা ক্ষতিকর হলো। আমরা এমন কিছু কখনোই করিও নাই, করবো না। কারণ আমরা একটা জিনিস খেয়াল করে দেখুন যে আমরা কিন্তু সবার সাথে এক ধরনের সম্পর্ক রাখার চেষ্টা করছি যেটা অন্য কারো জন্য উদ্বেগের কারণ না হয়। আমরা কিন্তু এটা সবসময় এইভাবেই দেখার চেষ্টা করছি আমাদের বৈদেশিক সম্পর্কগুলিকে। বৈদেশিক সম্পর্কগুলি যখন আমরা দেখি, তো বৈদেশিক সম্পর্কের মধ্যে তো একটা মানে পাবলিক রিলেশনস বা মিডিয়া কিরকম ভাবে দেখতেছে আন্তর্জাতিক মিডিয়া, সেটা তো একটা বড় একটা জায়গা দখল করে রাখে। এখন জাতিসংঘ অধিবেশন চলাকালে আমরা একটা খবর দেখলাম হচ্ছে এরকম, যে ডক্টর ইউনূসের প্রতি বিশ্ব নেতাদের পূর্ণ সমর্থন, যেহেতু খবরটা সরকারের তরফ থেকে এরকম ভাবে আসছে, তো আমি একটু আকৃষ্ট হয়ে সেখানে দেখলাম যে সেখানে আছে হচ্ছে লাটভিয়া, স্লোভেনিয়া, বেলজিয়াম, ক্রোয়েশিয়া সহ মানে কিছু দেশের সাবেক প্রেসিডেন্ট এবং সাবেক প্রধানমন্ত্রী একটা প্রেস ব্যানার নিয়ে এসে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, আমি যদ্দূর ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফলো করি গত 35-40 বছর ধরে, আমার ধারণা এর থেকেও গুরুত্বপূর্ণ লোকেদের সাথে তার হামেশাই বৈঠক হয়। এইটাকে কেন আমরা এত বিশ্ব নেতাদের পূর্ণ সমর্থন জাতীয় কথা আমরা বলতেছি, মানে উনাদের মানে এই মেসেজটা আমরা আসলে কি দিতে চাইলাম? দেখুন, লাটভিয়া, স্লোভেনিয়া, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, সার্বিকভাবে আমরা যেটা দেখতে পাই সেটা হলো যে যেই পরিকল্পনা নিয়ে ডক্টর ইউনূসের সরকার এগোচ্ছে সেটা হলো যে আগামী 4-4.5 মাসের মধ্যে একটা নির্বাচন দিয়ে দেওয়া, এবং সব পার্টিকে একসাথে নিয়ে এসে একটা ঐক্যমত প্রচেষ্টা। এটা কিন্তু সার্বিকভাবে বিশ্বে সমাদৃত যে একটা সংঘাতময় পরিবেশ ছিল, সেই সংঘাত থেকে উত্তরণ ঘটে সবাই একটা সমঝোতার মাধ্যমে একটা পরবর্তী সরকারের দিকে যাবে। এটা নিয়ে কিন্তু আসলে আমরা যতখানি গেছি সবখানেই কিন্তু এটা একটা পজিটিভ ইম্প্যাক্ট ছিল, এবং সেটা ইউএনজিএতে এসে কিন্তু ওই যে এখানে অনেক রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান আসেন, এবং অনেকেই খুব অল্প সময়ের জন্য আসেন। আমাদেরও তো আসলে গতকালই শেষ হয়ে যেত সবকিছু যদি না এই রোহিঙ্গার ইস্যুটা থাকতো। এর মধ্যে আসলে কিন্তু যে অনেক বেশি বাইলেটারাল মিটিংস করা খুব সহজ হয়ে ওঠে না, কারণ প্রত্যেকেরই নিজস্ব কিছু প্রয়োজন থাকে, কিছু লক্ষ্য থাকে। সেক্ষেত্রে মানে যারা দেখা করেছেন এবং ব্যক্ত করেছেন তারাও কিন্তু এক ধরনের তাদের দেশের মানুষের মতামতকে বেশ খানিকটা মানে রিপ্রেজেন্ট করেন। সেই হিসাবেই আমরা বলছি যে সার্বিকভাবে আমাদের প্রতি বিশ্বের সমর্থন আছে।
ওই আমি প্রশ্নটা আগে করেছিলাম যে ওইটার একটু মানে আমাদের দর্শকদের মধ্যে কেউ কেউ এটা একটু, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কি এইবার তার 2 মেয়ে সফর সঙ্গী ছিলেন? তার এক মেয়ে সফর সঙ্গী ছিলেন, আরেক মেয়ে তো এখানেই থাকেন। আচ্ছা, উনি এসে যুক্ত হয়েছে, যুক্ত হয়েছে, মানে এক মেয়ে সফর সঙ্গী ছিলেন। আচ্ছা,